অর্থাৎ তখনই কিন্তু আমাদের প্যাথোলজিক্যাল কিছু ইনভেস্টিগেশনের প্রয়োজন হয়। হ্যাঁ, আমরা প্রত্যেকটা সাবজেক্টের যখন অ্যানাটমি পড়িয়েছি তখনই তার ডেফিনেশন বলা হয়েছে, ফিজিওলজি পড়ানো হয়েছে তার ডেফিনেশন বলা হয়েছে, ম্যাটেরিয়া মেডিকাটাও পড়ানোর সময় তার ডেফিনেশন বলা হয়েছে। সেই রকম প্রত্যেকটা সাবজেক্ট আজকে আমাকে জানতে হবে ওই সাবজেক্টটা কাকে বলছে, কেন আমরা পড়বো, হোয়াট আর ইটস ইউটিলিটিজ। জাস্ট আজকের দিনে আমি যেটা টপিকসটা পড়াচ্ছি সেটা হচ্ছে প্যাথোলজি। হোয়াট ইজ প্যাথোলজি, হোয়াট আর দি ইউটিলিটিজ অফ প্যাথোলজি। দেন আমি এর পরে আমি একটা ঠিক আছে, এবারে আমি স্ক্রিনে চলে যাই, গেলে পড়াতে সুবিধা হবে, দেখতেও তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখো প্যাথোলজি, দেখো প্যাথোজ প্লাস লোগোস, PATHOS, প্যাথোজ। প্যাথোলজি বানানটা দেখেছ? PATHOLOGY, প্যাথোলজি। প্যাথোলজিকে দুটো লেভেলে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্যাথোজ আর একটা হচ্ছে লোগোজ। প্যাথোজ কথার অর্থ হচ্ছে সাফারিং অর ডিজিজ। সাফারিং কথার অর্থ হচ্ছে কি, ভুগছে। কিসে ভুগছে? ডিজিজে ভুগছে। তখন সে কোনো না কোনো একটা রোগে যখন ভুগে তখনই কিন্তু আমাদের প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশনের প্রয়োজন হয়, পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়। আর লোগোস মানে কি, ইনভেস্টিগেশন অর স্টাডি, অর্থাৎ সেটাকে পরীক্ষা নিরীক্ষা করে আমাদের জেনে দেওয়া। সো প্যাথোলজি মিনস স্টাডি অফ ডিজিজ, অর্থাৎ ডিজিজটা সম্পর্কে সম্পূর্ণভাবে নলেজেবল হওয়ার জন্য আমাদেরকে কিন্তু প্যাথোলজিটাকে জানতে হয় বা বুঝতে হয়, প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশনের প্রয়োজন হয়। তাহলে ডেফিনেশনে এবারে চলে আসি। প্যাথোলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স that studies the nature of diseases, their causes, development, structural and functional changes in the body, and the effects produced in organs and tissues. অর্থাৎ আমাদের শরীরের মধ্যে বিভিন্ন কতগুলো সেল এবং টিস্যু নিয়ে গঠিত হয়েছে এক একটা অর্গান, আবার কতগুলো অর্গান নিয়ে গঠিত হয়েছে কি না একটা সিস্টেম, আবার কতগুলো সিস্টেম নিয়ে গঠিত হয়েছে একটা বডি, হিউম্যান স্ট্রাকচার। ঠিক আছে, এইভাবে হিউম্যান স্ট্রাকচার হোক কি এনিম্যাল স্ট্রাকচার হোক, যে কোনো স্ট্রাকচার এইরকম সেল এবং টিস্যু নিয়ে তৈরি হয়েছে। তাহলে ওই সেল এবং টিস্যুর মধ্যে যখন বিভিন্ন কারণে তার রোগগুলো উৎপত্তি হয়, তার শরীরের মধ্যে সেখানে ডেভেলপ হয়, স্ট্রাকচারাল এবং ফাংশনাল চেঞ্জ হয়, একটা প্রত্যেকটা শরীরের তার সেল বা টিস্যু বা অর্গান বা সিস্টেমটা যে গঠিত হয়েছে তার ফলে তার একটা আস্তে আস্তে করে
বডি স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, অর্থাৎ ডেভেলপ হয়েছে। হ্যাঁ, এবং তার বয়সের সঙ্গে সঙ্গে বডি স্ট্রাকচার, একটা হাইট, ওয়েট, হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, বয়স অনুযায়ী এই জায়গায় সেই যে যার যেমন বয়স, সেই সময় সেই বয়সে তার যেভাবে যতটা স্ট্রাকচারাল চেঞ্জ হওয়ার কথা, সেই চেঞ্জ অনুযায়ী, হ্যাঁ, তার সেই কন্ডিশনটা হচ্ছে নর্মাল কন্ডিশন। যখনই তার হাইট, ওয়েট, হ্যাঁ, বা এজ অনুযায়ী যখন তার এই নর্মাল কন্ডিশন থেকে অ্যাবনর্মাল কন্ডিশনের দিকে যখনই চলে যায়, তখন দ্যাট ইজ প্যাথোলজিক্যাল কন্ডিশন। বুঝাতে পারলাম জিনিসটা? সেই জন্য প্যাথোলজিকে বলা হচ্ছে, প্যাথোলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স। আমাদের মেডিকেল সায়েন্সের একটা শাখা, যা স্টাডিজ দ্য নেচার অফ ডিজিজেস, রোগের প্রকৃতি, হ্যাঁ, কেমন, কি ধরনের, দেয়ার কজেস, কারণ, ডেভেলপমেন্ট, কিভাবে ডেভেলপ হয়েছে, কতটা ডেভেলপ হয়েছে, স্ট্রাকচারাল এবং ফাংশনাল কতটা চেঞ্জ হয়েছে কিনা নর্মাল কন্ডিশন থেকে, হ্যাঁ, and the effects produced in the organs and tissues। যখনই আমাদের শরীরের অর্গান এবং টিস্যু গুলোর মধ্যে, হ্যাঁ, ইফেক্ট তৈরি করে, হ্যাঁ, সেটা ভালো ইফেক্ট তৈরি করতে পারে, আবার খারাপ ইফেক্টও তৈরি করতে পারে। বুঝতে পারছো তো? সেই জন্য, হ্যাঁ, প্যাথোলজি ডেফিনেশনটা এই দাঁড়ালো। এবারে চলে আসবো ইউটিলিটিজ। What are the utilities or importance of pathology? আমরা কেন এই প্যাথোলজি সাবজেক্টটা পড়ব? হ্যাঁ, প্যাথোলজি ইজ ইউজফুল ইন ফলোইং ওয়েজ। আমাদের কাছে প্রয়োজনীয় এই কারণে পয়েন্টগুলো এখানে তুলে দেওয়া হয়েছে। নাম্বার 1, হেল্পস টু আন্ডারস্ট্যান্ড দ্য কজ অফ ডিজিজেস। আমরা এই সাবজেক্টটা পড়ে এখান থেকে জানতে পারি, বুঝতে পারি, হ্যাঁ, কি ডিজিজটা সম্পর্কে স্যাঙ্গুইন হতে পারি। নাম্বার 1। নাম্বার 2, এক্সপ্লেন্স দ্য চেঞ্জেস অকারিং ইন টিস্যুজ অ্যান্ড অর্গানস। কিভাবে কতটা অর্গান তার নর্মাল কন্ডিশন থেকে অ্যাবনর্মাল কন্ডিশন কতটা চেঞ্জ হয়েছে, তার টিস্যু চেঞ্জ কতটা হয়েছে, টিস্যু দ্বারা গঠিত অর্গান গুলোর কতটা চেঞ্জ হয়েছে, না কি ব্যাপার, সেটা বোঝার জন্য। নাম্বার 3, অ্যাসিস্টস ইন ডায়াগনোসিস অফ ডিজিজেস। এই সাবজেক্টটা পড়ে আমাদের ডিজিজটা সম্পর্কে ডায়াগনোসিস করতে সুবিধা হয়। নাম্বার 4, হেল্পস ডক্টর সিলেক্ট প্রপার ট্রিটমেন্ট। এটা আমরা ডাক্তার বা আমরা ফিজিশিয়ান useful to prognosis future outcome of disease। এটা একটা ভাইটাল পয়েন্ট। এই আমাদের প্যাথোলজিক্যাল চেঞ্জ, প্যাথোলজিটা থেকে আমাদের ধরিয়ে দেয় ওই রোগের যে প্রাদুর্ভাবের ফলে তার ভবিষ্যতে ভালো দিকের দিকে যাচ্ছে না খারাপ দিকে যাচ্ছে, এইটা সেটাকে বুঝিয়ে দেয়। 6, ইম্পর্টেন্ট ইন ল্যাবরেটরি ইনভেস্টিগেশনটা গুরুত্বপূর্ণ দাঁড়ায়। 7, কিভাবে প্রিভেনশন পাবো, কিভাবে প্রতিরোধ ক্ষমতা গড়ে একটা পেশেন্টের, তার ওই রোগটার বিরুদ্ধে
কি ধরনের প্রিভেনশন দিতে পারবো, তাকে কি ধরনের বাধা নিষেধ মেনে চলতে হবে, কি খাবে কি খাবে না, হ্যাঁ কোনটা খাওয়া উচিত কোনটা খাওয়া উচিত নয়, এটাকে হেল্প করতে সাহায্য করে। 8 and last point হচ্ছে এসেনশিয়াল ফর মেডিকেল রিসার্চ এন্ড এডুকেশন। আমাদের প্রপারলি মেডিকেল বিষয়টা সম্পর্কে স্যাঙ্গুইন হওয়ার জন্য, তাকে প্রপার ওয়েতে স্টাডি করার জন্য এই এডুকেশনটা আমাদের দরকার। সেই এডুকেশনটা এই সাবজেক্ট থেকে আমরা পেতে পারি। ক্লিয়ার হলো? এবারে চলে আসবো আজকের টপিকস, ইনফ্লামেশন। আজকের টপিকসটা কি? ইনফ্লামেশন। দেখো বানানটা দেখে নাও, INFLATION, ইনফ্লামেশন। ইনফ্লামেশন বলতে তার ডিসক্রিপশনটা কি, তার কজ অফ ইনফ্লামেশন, কেন হয় এই ইনফ্লামেশনটা, হ্যাঁ, এবং তার ক্লাসিফিকেশন কিছু আছে কিনা, হ্যাঁ, শ্রেণীবিন্যাস কিছু আছে কিনা, এবং সেই ইনফ্লামেশনের কিছু সাইন রয়েছে কিনা, হ্যাঁ, যেটা থেকে আমরা বুঝতে পারবো, এবং প্যাথোলজিক্যাল কন্ডিশন। এই প্যাথোলজিক্যাল কন্ডিশনের পর এবারে আমরা কিছু ইনভেস্টিগেশন পাবো কিনা ওইটা থেকে, তারপরে ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রিটমেন্ট, এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা এগাবো। তাহলে প্রথমত আমরা চলে আসি, হোয়াট ইজ ইনফ্লামেশন? ইনফ্লামেশন ইজ দ্য প্রোটেক্টিভ রেসপন্স অফ লিভিং টিস্যুজ এগেনস্ট ইনজুরি, ইনফেকশন, ইরিটেশন and harmful stimuli. Its main purpose is to destroy harmful agents and begins tissue repair. দেখো, ইনফ্লামেশন হচ্ছে একটা প্রোটেক্টিভ রেসপন্স, অর্থাৎ আমাদের শরীরের মধ্যে প্রত্যেকের, আমি বলেছি তার এজ, হাইট এবং ওয়েট অনুযায়ী একটা প্রোটেক্টিভ মেজার বিলং করছে, প্রতিরোধ ক্ষমতা বিলং করছে। কিন্তু প্রতিরোধ ক্ষমতা সবসময় কি একই থাকে? থাকে না। যখনই তার প্রোটেক্টিভ ক্ষমতা যখন ব্রেকডাউন হয়, অ্যাবনর্মাল হয়, তখনই কিন্তু ইনফ্লামেশন স্টার্ট হয়। যে কোনো রোগের ক্ষেত্রে, সে ডায়রিয়া, কলেরা, ইনফ্লুয়েঞ্জা, ভাইরাস ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন দ্বারা গঠিত বিভিন্ন যে কোনো ধরনের রোগ আসুক না কেন, যে রোগটা প্রথম তৈরি হবে, যার যেমন শরীরে যে রোগটা সৃষ্টি হবে, কিন্তু এই ইনফ্লামেশন হতেই সেটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তাহলে এবারে চলে আসি কজেস অফ ইনফ্লামেশন। কারণগুলো কি? নাম্বার 1 ব্যাকটেরিয়াল, নাম্বার রোগ দ্বারা ইনফ্লামেশন তৈরি হয়। সেটা মেন 3 ধরনের মানে জীবাণুর দ্বারা সংক্রমণের ফলে, ইনফেকশনের ফলে এটা হতে পারে। একটা হচ্ছে ব্যাকটেরিয়াল, নাম্বার 2 ভাইরাল, নাম্বার 3 ফাঙ্গাল। ঠিক আছে, এবারে 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে কি আসবে? এসছে না ফিজিক্যাল ইনজুরি অর ট্রমা। আমার শরীরের একটা ফিজিক্যাল যদি কোনোভাবে ইনজুরি হয়, সে যেভাবে হোক না কেন, আঘাতজনিত হতে পারে, কেউ পিটাপিটি করেছে সেখান থেকে হতে পারে,
বা তার উড়ে গিয়ে হতে পারে, অ্যাক্সিডেন্টাল ভাবে হতে পারে। যদি তার ইনজুরি অর ট্রমা হয়, সেখান থেকে ও ইনফ্লামেশন হওয়ার কারণ হয়। নাম্বার 3, কেমিক্যাল ইরিটেশন। যদি কেমিক্যালি কেউ কাউকে কোনো ফিজিক্যালি তাকে টর্চারিং করে, কেমিক্যাল দিয়ে, সেটা টর্চারিং হতে পারে অথবা খাইয়েও হতে পারে। সেটা থেকেও ইরিটেট যদি হয়, দ্যাট ইজ দ্যাট ক্রিয়েটস দ্য কজেস অফ ইনফ্লামেশন। ঠিক আছে। নাম্বার 4, হিট অর কোল্ড। যদি গরম যদি তাকে দেওয়া হয়, সেখান থেকে ইনফ্লামেশন হতে পারে। আবার অতিরিক্ত ঠান্ডাও যদি দেওয়া হয়, ইনফ্লামেশন। ঠিক আছে তো। নাম্বার 5, অ্যালার্জিক রিয়াকশন। তার শরীরের মধ্যে কোনো কারণে কোনোভাবে যদি অ্যালার্জি ঘটিত কোনো রিয়াকশন তৈরি হয়, সেখান থেকে কিন্তু ইনফ্লামেশন হওয়ার কারণ দাঁড়ায়। ঠিক আছে। 6, অটো ইমিউন ডিজিজেস। প্রত্যেকের শরীরে আমি বলেছি হাইট, ওয়েট অ্যান্ড এজ অনুযায়ী তার একটা নিজস্ব ব্যক্তিগত তার একটা প্রিভেন্টিভ মেজার বিলং করে। ওইটাকে বলা হচ্ছে তার নিজস্ব অটো ইমিউন ডিজিজ, অটো ইমিউন কন্ডিশন। এই অটো ইমিউন কন্ডিশন থেকে যদি অ্যাবনর্মাল কন্ডিশনে চলে আসে, দ্যাট ইজ অটো ইমিউন ডিজিজ কন্ডিশন। ঠিক আছে। যখন আমার শরীরের মধ্যে একটা হাইট, ওয়েট অ্যান্ড এজ অনুযায়ী একটা প্রিভেন্টিভ মেজার বিলং করে, প্রতিরোধ ক্ষমতা বিলং করে, সেই প্রতিরোধ ক্ষমতাটার থেকে যদি ব্রেকডাউন হয়, তখন ডিজিজ কন্ডিশন আসে। এই ডিজিজ কন্ডিশনটা কেন আসে না, তোমার ওই শরীরের মধ্যে অটো ইমিউন ব্রেকডাউন হয়েছে, দ্যাট ইজ অটো ইমিউন ডিজিজ কন্ডিশন ক্রিয়েট হয়েছে। ঠিক আছে। 7, ফরেন বডিজ, বহিঃশত্রু। বহিঃশত্রু কত ধরনের আছে? বিভিন্ন ইনফেকশন জনিত বহিঃশত্রু, সেটা ব্যাকটেরিয়াল হতে পারে, সেটা ভাইরাল হতে পারে, সেটা ফাঙ্গাল জনিত হতে পারে। এরা বাদেও আরো বেশ কিছু ধরনের বহিঃশত্রু রয়েছে, ফরেন বডি। ঠিক আছে। সেই ফরেন বডি গুলো কি, অর্থাৎ বহিঃশত্রু গুলো কি কি? শব্দ দূষণ, জল দূষণ, খাদ্য দূষণ। ঠিক আছে। এগুলো হচ্ছে ফরেন বডির মধ্যেও পড়ছে। এই ফরেন বডি গুলো আমাদের শরীরের মধ্যে অটো ইমিউনটাকে ব্রেকডাউন করে, তখন কিন্তু ইনফ্লামেশন স্টার্ট হয়। তাহলে এতগুলো কজ আমরা পেয়ে গেলাম ইনফ্লামেশন। ক্লিয়ার? এবারে চলে আসবো ক্লাসিফিকেশন। হোয়াট আর দ্য টাইপস অফ অর ক্লাসিফিকেশন অফ ইনফ্লামেশন। ইনফ্লামেশনের কি কি ক্লাসিফিকেশন রয়েছে? নাম্বার 1 বলা হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেশন, ACUT। অ্যাকিউট কাকে বলবো? হচ্ছে তাৎক্ষণিক বা তৎক্ষণাৎ, অর্থাৎ হঠাৎ করে যদি কোনো সমস্যা আছে বা রোগ আছে, সেই রোগটা আবার হঠাৎ অল্প সময়ের মধ্যে আবার চলে যায়, অর্থাৎ রোগটা সেরে যায়, দ্যাট ইজ কল্ড অ্যাকিউট। এই অ্যাকিউটটাকে বিভিন্ন রোগের জায়গায় আমরা অ্যাপ্লাই করব। সেই রকম এখানেও অ্যাপ্লাই করা হয়েছে অ্যাকিউট ইনফ্লামেশন। তাহলে তাৎক্ষণিক ইনফ্লামেশন কাকে বলছি?
না, নাম্বার ওয়ান বলছে সাডেন অনসেট, হঠাৎ করে কোনো রোগ যদি আসে। নাম্বার টু শর্ট ডিউরেশন, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বেটা কিছু সিমটম নিয়ে উপস্থিত হয়। সেই সিমটম গুলো কি কি? না, রেডনেস, লাল আভা সৃষ্টি করে আসতেছে, এটা পেন হবে, ব্যথা হবে, হিট হবে, একটা শরীরের মধ্যে একটা হিট তৈরি হবে, গরম ভাব যেটাকে বলা হচ্ছে, অ্যান্ড সোয়েলিং, SWELLING, সোয়েলিং মানে খোলা। যে অর্গানের মধ্যে হতে পারে বা সিস্টেমের মধ্যে হোক না কেন, সেখানে এই চারটা জিনিস থাকতেই হবে, রেডনেস, পেন, হিট অ্যান্ড সোয়েলিং। এই চারটার মধ্যে মিনিমাম হলেও 2 থেকে 3টা থাকবেই থাকবে, ঠিক আছে? তা না হলে ইনফ্লামেশন হবেই না, ঠিক আছে? এক্সাম্পল স্বরূপ তুলে দেওয়া হয়েছে একটা, সাপোজ কারো একটা অ্যাবসেস হয়েছে, অর্থাৎ ফোঁড়া হয়েছে, সেখানে কিন্তু এই 4 ধরনের রেডনেস, পেন, হিট অ্যান্ড সোয়েলিং থাকে। হ্যাঁ, সেখানে কিন্তু রেডনেস থাকবে, পেন থাকবে, হিট থাকবে অ্যান্ড সোয়েলিং থাকবে। হিট মানে কি? টনসিলাইটিস হলে অনেক সময় জলপদ্মর ভাব আসতে পারে, দ্যাট ইজ হিট, ঠিক আছে? আর যে জায়গায় টনসিলটা হচ্ছে সেটা ফোলা ভাব থাকবে, পেন তো থাকবে, এবং রেডনেস অনেক সময় ফিল করবে, খুব মাইনরলি বুঝতে পারবে। এটা গেল অ্যাকিউট ইনফ্লামেশনের বিভিন্ন দিক। তা এবারে চলে আসবো ক্রনিক ইনফ্লামেশন। ক্রনিক ইনফ্লামেশন কখন আসবে? না, ওটা আস্তে আস্তে করে আসবে, স্লো অনস্টেট। আচ্ছা, জলে কালকে শুরু হলো, একটু গরম গরম ভাব মনে হচ্ছে, একটু তার সঙ্গে একটু মাথাটা ধরছে মনে হচ্ছে, হ্যাঁ, এই যে মনে হচ্ছে, দাঁত ব্যথা হচ্ছে, ভিতরে ভিতরে হাড়ে হাড়ে পাঠাচ্ছে, এই যে কথাগুলো এসে রোগী এসে বলবে, হ্যাঁ, শুনতে পাবে, অর্থাৎ শুরু হয়েছে, এবং খুব মন্থর গতিতে শুরু হয়েছে, অর্থাৎ স্লো অনসেট, নাম্বার ওয়ান। নাম্বার টু, কিন্তু আস্তে আস্তে করে শুরু হয়েছে বটে, ও বেটা থাকবে, থেকে যাবে বেশ কিছুদিন। কোনো না কোনো বিভীষণ ও বিভীষণের মতো কাজ করবে, ঢুকবে আস্তে আস্তে করে, নানা অর্গান গুলোকে মন্ত্রণা দিবে, দিয়ে সে বিরাট ক্ষতি সৃষ্টি করবে, লং ডিউরেশন, দীর্ঘ সময় ধরে থেকে যাবে। হ্যাঁ, 3 নম্বর বলা হচ্ছে টিস্যু ডিস্ট্রাকশন অ্যান্ড ফাইব্রাস অকার। এতে কি হবে? আমাদের শরীরের মধ্যে যে সেল এবং টিস্যু নিয়ে গঠিত, তার মধ্যে ব্লাড আছে, লিম্ফ আছে, এগুলো তো থাকছেই, হ্যাঁ, এগুলাকে কি করবে? ডিস্ট্রাক্টেড করবে, এগুলোকে হয়ে দিবে, এগুলাকে ক্ষয় করে দিবে, ঠিক আছে? এর ফলে কি হবে? ফাইব্রোসিস অকার, অর্থাৎ সেখান থেকে যখন সেল গুলো বা টিস্যু গুলো ডিস্ট্রাক্টেড হয়, অনেক সময় অ্যাবনর্মাল কন্ডিশন দেখা যায় ওই টিস্যু বা সেলের মধ্যে, দ্যাট ইজ ফাইব্রোসিস অকার, ঠিক আছে? এক্সাম্পল, তাহলে
এই যে ক্রনিক ইনফ্লামেশন কথাটা বলা হলো, অ্যাকুটের মতো, যেমন উদাহরণ তুলে দেওয়া হচ্ছে অ্যাবসেস আর টনসিলাইটিস, সেই রকম ক্রনিক ইনফ্লামেশনের ক্ষেত্রে আমরা কখন কি উদাহরণ পাচ্ছি না, টিউবারকিউলোসিস। টিউবারকিউলোসিস পেশেন্টটা কিন্তু হঠাৎ আসে, পেশেন্টের রোগের লক্ষণটা কিন্তু হঠাৎ আসে, দীর্ঘদিন ধরে সে ভুগতে ভুগতে 2 মাস 4 মাস 6 মাস 1 বছর 2 বছর 3 বছর হতে 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 দেখা গেল তার টিউবারকিউলোসিস বাসা বেঁধে গেছে। সে বাসা বাঁধার পর আত্মপ্রকাশ ঘটায়, সে নিজের রূপ তখন সশরীরে দেখা দেয়। বুঝতে পারছো তো, এই ক্রনিক ইনফ্লামেশনের এমন একটা জিনিস। নাম্বার 2 বলছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। এটা একটা রোগ এখানে তুলে দেওয়া হয়েছে। রিউমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্টের মধ্যে এটা একদিনে আসে না, সে একটু মাঝে মধ্যে বলছে আমার এই মাসুলের মধ্যে ব্যথা হচ্ছে, শিরার টান হচ্ছে, কখন এসে বলবে আমার জয়েন্টে জয়েন্টে একটু ব্যথা হচ্ছে, কখন এসে বলবে আমার হাড়ে হাড়ে ব্যথা হচ্ছে। এগুলো হতে 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 কি হবে, রিউমাটয়েড আর্থ্রাইটিসের দিকে এগিয়ে গেল। এগাতে এগাতে একদিন তার স্বরূপ প্রকাশ পাওয়া গেল। ইনভেস্টিগেশন করার পর দেখা গেল সাফারিং ফ্রম রিউমাটয়েড আর্থ্রাইটিস। ঠিক আছে, তাহলে আরো ভালোভাবে আমরা যদি স্টাডিতে যেতে পারি বা লক্ষণগুলোকে বুঝতে চাই, সেটা হচ্ছে হোয়াট আর দি কার্ডিনাল সাইন্স অফ ইনফ্লামেশন। একটা পেশেন্টের ইনফ্লামেশন হলে কি লক্ষণাদিগুলো আমরা, অর্থাৎ কার্ডিনাল সাইন, অর্থাৎ সিস্টেমেটিক ওয়েতে তার লক্ষণগুলো কি পাব। 5টা ক্লাসিক্যাল সাইন্স আর সি, 5 ক্লাসিক্যাল সাইন্স আর সি। সেই 5টা ক্লাসিক্যাল সাইন গুলো কি কি? নাম্বার 1 রেডনেস, অথবা ওকে অন্যভাবে বলা হয় রুবর, RUBOR, রুবর। এটা হয় কি কারণে না, ডিউ টু ইনক্রিজড ব্লাড ফ্লো। আমাদের শরীরের মধ্যে ব্লাডের ফ্লো বেড়ে যায়। বুঝতে পারছো তো, আমাদের শরীরের মধ্যে যদি ব্লাডের ফ্লো বেড়ে যায়, দ্যাট ইজ তখন তার এই রেডনেস বা রুবর সাইনটা আমরা দেখতে পাবো। নাম্বার 2 হিট, হিটটাকে বলা হচ্ছে কলর, CALOR, কলর। এটা কি জন্য হয় না, ডিউ টু ভাস্কুলার ডাইলেশন অ্যান্ড ইনক্রিজড সার্কুলেশন। অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যে সেলগুলো রয়েছে, সেলগুলো ডাইলেশন হয়, ডাইলেশন হলে সংকুচিত প্রসারিত হচ্ছে। এর ফলে কি হচ্ছে, কখনো সার্কুলেশন জোর হচ্ছে, কখনো কম হচ্ছে, কখন জোর হচ্ছে, কখন কম হচ্ছে। এর ফলে কি কিন্তু সেখানে এই একটা টানাপোড়েন হতে হতে সেখানে দেখবে যে হিট তৈরি হচ্ছে। ওই জায়গায় তুমি হাত দিলে শরীরে যে জায়গায় হচ্ছে সেটা একটা গরম ভাব তুমি অনুভব করতে পারো। 3 নম্বরে বলা হচ্ছে সোয়েলিং। সোয়েলিং মানে কি, ওই জায়গায় যখন সেল বা টিস্যুতে অ্যাবনর্মাল সার্কুলেশন হবে, অ্যাবনর্মাল তার কন্ডিশন গুলো দেখা দিবে, তখন কিন্তু আস্তে গুলো ওখানকার সেল বা টিস্যু গুলো গ্রোথ হবে, বড় হতে থাকবে, অর্থাৎ সোয়েলিং, ফোলা দেখা দিবে। ফোলা হলে ওটাকে টিউমারও বলা, TUMOR, টিউমার অর সোয়েলিং। এটা কি কারণে হয় না, ডিউ টু অ্যাকুমুলেশন অফ ফ্লুইড। আমাদের হঠাৎ ওই জায়গায় ফ্লুইডটা অ্যাকুমুলেট হয়ে গেছে, মানে জমে গেছে, ওখান থেকে অন্য জায়গায় সে ভাইব্রেট হতে পারছে না, বেরিয়ে যেতে পারছে না। যখনই বেরিয়ে যেতে পারছে না, তখন কিন্তু কি হয়, ওখানে ফোলার সৃষ্টি হয়। যেমন একটা নর্দমা হতে পারে,
অথবা ছোট নালা, খাল, নদী, এগুলোতে দেখবে কোনো কারণে যদি তার গতিপথে বাধা সৃষ্টি হয়, দেখবে সেখানে চড়া পড়তে শুরু করে, অর্থাৎ ঝিপি তৈরি হয়। হ্যাঁ, জাস্ট একই সিস্টেম আমাদের শরীর, যখনই কোনো কারণে ওখানে যদি ফ্লুইড অ্যাকুমুলেট হয়ে যায়, তখন কিন্তু সোয়েলিং সৃষ্টি হয় বা টিউমার। 4, পেন অর ডলর, DOLOR, ডিউ টু, এটা কি কারণে হয় না, ডিউ টু ইরিটেশন অফ নার্ভ এন্ডিং। আমাদের প্রত্যেকটা অর্গান থেকে নার্ভ বেরিয়েছে, নার্ভ গিয়ে একটা নির্দিষ্ট জায়গায় সূত্র সৃষ্টি হয়েছে, যে জায়গা থেকে আবার একটা জায়গায় গিয়ে শেষ হয়েছে। তাহলে যে জায়গায় থেকে শুরু হয়েছে এবং যে জায়গায় শেষ হয়েছে, বিশেষ করে শেষ হয়েছে, সেই জায়গায় একটা পেন তৈরি হয়, দ্যাট ইজ ডলর, ইরিটেশন তৈরি হয়, তখন সেটাকে পেন বলা হবে বা ডলর বলা হবে, DOLOR। 5 নম্বর অ্যান্ড লাস্ট কার্ডিনাল সাইন্স হচ্ছে লস অফ ফাংশন অর ফাংশিওলেস লেজি। অর্থাৎ কথাটার অর্থ হচ্ছে কি না, কোনো কারণে ব্যথা বা ফোলা হলে সেখানে কি হবে, ওই জায়গাটার মধ্যে কার্যক্ষমতা হারিয়ে যায়, অর্থাৎ লস অফ ফাংশন সৃষ্টি হয়। বুঝতে পারলে তো? এবারে চলে আসবো প্যাথোলজিক্যাল ইনফ্লামেশন। প্যাথোলজিক্যাল ইনফ্লামেশনের হলে তার প্যাথোলজি আমরা কি চেঞ্জ বুঝতে পারি। একটা পেশেন্ট তো এলো, তার ইনফ্লামেশন নিয়ে, সে যে কোনো ডিজিজের ইনফ্লামেশন হতে পারে, সে তার রেসপিরেটরি ট্রাবল থেকে হতে পারে, অথবা তার ডাইজেস্টিভ ডিসঅর্ডার থেকে হতে পারে। যদি ইনফ্লামেশন হয়, তুমি কিভাবে সেটাকে ডায়াগনোসিসে যাবে, ঠিক আছে? দি প্যাথোলজিক্যাল প্রসেসেস অফ ইনফ্লামেশন ইনক্লুডস, এখানে প্যাথোলজিক্যাল কিছু প্রসেস ইনক্লুড করা হয়েছে। নাম্বার 1, ভাস্কুলার চেঞ্জেস। আমাদের শরীরের মধ্যে সেল, টিস্যু ইত্যাদি যে রয়েছে, সেই সেল এবং টিস্যুতে কি হচ্ছে, ভাস্কুলার চেঞ্জ হচ্ছে, টিস্যুর চেঞ্জ হচ্ছে, অ্যাবনর্মাল কন্ডিশন সৃষ্টি হচ্ছে। তাতে কি হবে না, ডাইলেশন অফ ব্লাড ভেসেলস। আমাদের শরীরের মধ্যে ফ্লো, হঠাৎ ব্লাডের ফ্লো বেড়ে যাবে, প্রবাহ মাত্রা বেড়ে যাবে। নাম্বার 3, ইনক্রিজড পার্মানেন্ট প্রিভেবিলিটি অফ ক্যাপিলারি, অর্থাৎ আমাদের শরীরের মধ্যে শিরা, উপশিরা এবং রক্ত জালক রয়েছে, সেগুলোর মধ্যে প্রবাহ মাত্রা ইনক্রিজ হবে। এর ফলে তার ভাস্কুলার চেঞ্জ সৃষ্টি হবে। এই 3টা কারণ রয়েছে ভাস্কুলার চেঞ্জের মধ্যে। নাম্বার 2-তে বলা হচ্ছে প্যাথোলজিতে সেলুলার চেঞ্জ। আমাদের শরীরের মধ্যে সেল, টিস্যু ইত্যাদি এগুলো গঠিত রয়েছে। সেলুলার চেঞ্জ কি হবে না, সেলুলার চেঞ্জের মধ্যে আমাদের যে সেলগুলো রয়েছে, অর্থাৎ WBC, RBC, প্লেটলেটস ইত্যাদি এই সমস্ত রয়েছে। বিশেষ করে WBC বা হোয়াইট ব্লাড সেলস মাইগ্রেট টু ইনজোর টিস্যু। বিশেষ করে WBC সিভিয়ারলি ইনজোর হবে, ক্ষতবিক্ষত হয়ে যাবে, তার কার্যক্ষমতা হারিয়ে ফেলবে, ঠিক আছে? নাম্বার 2, ফ্যাগোসাইটোসিস।
ফ্যাগোসাইটোসিস অকার, অর্থাৎ ফ্যাগোসাইটোসিস কথার অর্থ হচ্ছে কি রাক্ষসের ভূমিকা গ্রহণ করবে, অর্থাৎ সে গ্রাস করে ফেলবে। কাকে গ্রাস করে ফেলবে? রোগীকে না, রোগীর শরীরের মধ্যে যে সমস্ত সেল টিস্যু, তার মধ্যে যে নর্মাল বা অ্যাবনর্মাল ব্লাড, লিম্ফ ইত্যাদি এজেন্ট গুলো রয়েছে, তাদেরকে ইনঅ্যাক্টিভ করে দিবে, তাদেরকে ক্রাশ করে দিবে, তাদেরকে অ্যাবনর্মাল কন্ডিশনের দিকে নিয়ে চলে যাবে। ঠিক আছে, তাই এখানে বলা হচ্ছে হ্যাঁ ফ্যাগোসাইটোসিস অকার। ঠিক আছে, ক্রাশ করে ফেলা। নাম্বার 3 তে বলা হচ্ছে রিমুভাল অফ মাইক্রোবস অ্যান্ড ডেড টিস্যু। করবে আমরা কোনো জিনিস যখন খালি চোখে দেখতে পাই না, তখন কিন্তু আমরা ল্যাবরেটরি টেস্ট করতে পাঠাই। ল্যাবরেটরি টেকনিশিয়ানরা কি হচ্ছে, তাদের একটা বিশেষ উন্নত মানের যন্ত্র রয়েছে। সেই উন্নত মানের যন্ত্রের ভিতরে সাইটের মধ্যে নিয়ে সেটাকে ঢুকিয়ে প্রপারলি ডায়াগনোসিস আনা হয়, অর্থাৎ জীবাণুটাকে চিনিয়ে দেওয়া হয়। কে চিনিয়ে দেয়? যিনি টেকনিশিয়ান, ল্যাবরেটরি টেকনিশিয়ান। অর্থাৎ কি ধরনের মাইক্রোবস তোমার শরীরের মধ্যে প্রভাব বিস্তার করছে, তখন তাকে সরানোর ব্যবস্থা করতে হবে। তাই বলছে রিমুভাল অফ মাইক্রোবস অ্যান্ড ডেড টিস্যু। এর ফলে কিছুদিন হয়ে গেছে, ওখানকার টিস্যু মরতে শুরু করেছে, আর সংগ্রাম করে টিকে থাকতে পারছে না, তাই তাকে মরছে। তাকে কিন্তু রিমুভাল করা, তাকে পুনরুদ্ধার করিয়ে আনা। ঠিক আছে, এবারে 3 নম্বর যে সেটা হচ্ছে কি টিস্যু রিপেয়ার। দেখো, আমাদের শরীরের মধ্যে সেল এবং টিস্যু তো রয়েছে, বলছি সেই সেল বা টিস্যু গুলো যদি ক্ষতবিক্ষত হয়ে গেছে, সে আর টিস্যু রিপেয়ার শুরু হওয়ার জন্য দরকার। নাম্বার 1, কি কারণে হতে পারে না, হিলিং অ্যান্ড রিজেনারেশন বিগিনস। আস্তে আস্তে করে সেখানকার ক্ষয়গুলোকে পূরণ করা, এবং ওই জায়গাটায় কি হবে, হিলিং হবে, রিজেনারেশন হবে, বিগিনস। 2 নম্বরে বলা হচ্ছে স্ক্যার ফরমেশন মে অকার। ওখানকার সেল এবং টিস্যু গুলো যদি ডিস্ট্রাক্টেড হয়ে যায়, তখন কিন্তু স্ক্যার ফরমেশন বলা হচ্ছে, মে অকার। এবারে সিস্টেমেটিক ওয়েতে এতগুলো জিনিস হলো, এবারে কিছু ক্লিনিক্যালি আমরা কিছু লক্ষণ বোঝার দরকার আছে। তার জন্য রোগটাকে চিনতে গেলে কি কি ফিচার্স রয়ে থাকবে একটা ইনফ্লামেশনের। প্রথম থাকবে রেডনেস, লাল, ওই জায়গাটা অবস্ট্রাকশনের ফলে সার্কুলেশন ঠিক মতো না হওয়ার জন্য ফোলা দেখা দিবে, আর পেন থাকবে। আর কি থাকবে না, যেহেতু হিট থাকবে, ফিভারের কথাটা দরকার নেই, ফিভার কথাটাও তবুও জুড়ে দেওয়া হয়েছে। ফিভার কোনো সময় জ্বর 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 ভাব আসতে পারে। আর কি না, সে রেস্ট্রিক্টেড মুভমেন্টের মধ্যে চলে আসছে, সে ঠিকমতো নড়াচড়া করা, কাজকর্ম করা এতটা এফেক্টেড হয়ে পড়ে, তাতে কি হয়, রেস্ট্রিক্টেড মুভমেন্ট, সে ঠিকমতো নড়াচড়া করতে পারে না। ঠিক আছে, এবারে চলে আসবো ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনের মধ্যে দেখো, পেশেন্টকে আমরা বিভিন্ন রোগের কন্ডিশন অনুযায়ী, আমার কাছে আজকে ধরো একটা এসছিল গাউট
উইথ ড্রাই স্কিন ইরাপশন, আর্টিকেরিয়া বলতে পারো, আমবাত। এই পেশেন্টের ক্ষেত্রে তোমার একটা রোগীর দেখো ভাইটাল রোগটা হচ্ছে এখন দাঁড়িয়ে গেছে, ধরো গাউট, হাঁটা চলা করা করতে পারছে না, হাঁটু ব্যথা হচ্ছে, কিন্তু প্রিভিয়াস কন্ডিশনকে ধরে আসা হয় যদি তার মধ্যে স্কিনের ইরাপশন সৃষ্টি হয়েছে। কেন? বিভিন্ন জায়গায় সে ধৈর্য না দিয়ে, ধৈর্য হারিয়ে ব্যথা যন্ত্রণা হয়তো কোনো সহ্য করতে পারেনি, তার ফলে কি হয়েছে, তার মধ্যে রোগগুলো সৃষ্টি হয়েছে। তখন তাকে আমরা কি করব, কিছু ইনভেস্টিগেশন করতে বলবো। সেগুলো হচ্ছে কি না, সিবিসি, রেস্ট, ডব্লিউবিসি কাউন্ট আমরা পাবো সেখান থেকে, অর্থাৎ ডব্লিউবিসি সিবিসি করতে দিলে, কমপ্লিট ব্লাড কাউন্ট করতে দিলে আমরা ডব্লিউবিসিটা বাড়াবো। নাম্বার 2, ইএসআর বেড়ে যাবে। নাম্বার 3, সিআরপি বেড়ে যাবে। আর নাম্বার 4 হচ্ছে এক্সরে করাতে বললে বা আল্ট্রাসাউন্ড ইফ নিডেড, যদি প্রয়োজন হয় রোগের কন্ডিশন অনুযায়ী, তখন সেখানে কিন্তু অ্যাবনর্মাল কন্ডিশন হবে। আর কালচার টেস্ট, আমরা কিছু ব্লাড গুলোকে আরো ভালোভাবে কালচার করিয়ে আনতে হবে, কোনটা কিভাবে কতটা বেড়েছে নর্মাল থেকে, অ্যাবনর্মালে কতটা গেছে বা কমে গেছে কিনা। সবসময় যে বেড়ে যাবে তা ঠিক নয়, কমেও যেতে পারে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসবো ম্যানেজমেন্ট অফ ইনফ্লামেশন। আমার পেশেন্টের ক্ষেত্রে কিছু জেনারেল ম্যানেজমেন্ট থাকবে। এই জেনারেল ম্যানেজমেন্টের পর রোগের কন্ডিশন অনুযায়ী আমরা আমাদের ইলেকট্রোপ্যাথি মেডিসিন সেটা আমরা এবারে ম্যানেজমেন্ট অফ ইনফ্লামেশনের পেশেন্টকে কি ম্যানেজমেন্ট দিবে না, জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে বলা হচ্ছে কি রেস্ট, তাকে কিন্তু রেস্ট অবশ্যই দিতে হবে। নাম্বার 2, প্রপার নিউট্রিশন, তার খাদ্য যে কারণে সে দুর্বলতা ফিল করছে, খাদ্য, জল, খাদ্য, এটা অবশ্যই দিতে হবে, প্রপার নিউট্রিশন, এবং তাকে পুষ্টিকর খাদ্য মেজারিং করে দিতেই হবে। 3 নম্বর, অ্যাডিকুয়েট ডিহাইড্রেশন, তার হঠাৎ করে যদি জল পিপাসায় এসে যায়, তাকে কিন্তু ডিহাইড্রেশন মেনটেনের জন্য তাকে কিন্তু যেটাকে বলা হচ্ছে ওআরএস করে দিয়ে রাখতে হবে, যাতে তার অটো ইমিউনটা স্ট্রং থাকে, প্রতিরোধ ক্ষমতা। রিমুভাল অফ কজ, কারণগুলো বাদ দিতে হবে, কারণগুলোকে সরিয়ে দিতে হবে। 5 বলা হচ্ছে কোল্ড অর হট ফোমেন্টেশন, অর্থাৎ যে জায়গায় তুমি হাত দিচ্ছ দেখবে ঠান্ডা ভাব থাকতে পারে বা ঠান্ডা লাগতে পারে, আবার কোনো ক্ষেত্রে গরম ভাবও লাগবে। ঠিক আছে, অ্যাডিকুয়েট ডিহাইড্রেশন, রিমুভাল অফ কজ, কোল্ড অ্যান্ড হট ফোমেন্টেশন বললাম। 6 বলা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি মেডিসিন, দরকার হলে কিন্তু ওই ইনফ্লামেশনটাকে দীর্ঘস্থায়ী করা যাবে না, দরকার হলে 2 থেকে 3 দিনের জন্য কিছু অ্যান্টি ইনফ্লামেটরি মেডিসিন খেয়ে বাঁচার চেষ্টা করতে হবে। তাতে দরকার হলে সবগুলোর ক্ষেত্রে আমি একই কথা বলি, অ্যান্টিবায়োটিক আমাদের তো রয়েছে, ইনফেকশনটাকে ছড়িয়ে যাতে না পড়ে আমাদের অ্যান্টিবায়োটিক অ্যালোপ্যাথিতে যেমন রয়েছে, হোমিওপ্যাথিতেও রয়েছে, আমাদের ইলেকট্রোপ্যাথিতেও, কিন্তু প্রপারলি তার সাইন সিমটম কালেক্ট যদি হয় এবং সেটা যদি সত্যি তার সমস্যা থাকে, তাহলে কিন্তু কাজ অবশ্যই হবে, সেটা হোমিওপ্যাথি হোক আর ইলেকট্রোপ্যাথি হোক, যাই হোক। তাহলে জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে আমরা এতগুলো জিনিস পেলাম। এবারে আমাদের ইলেকট্রোপ্যাথিক ট্রিটমেন্টটা করতে গেলে রোগের কন্ডিশন অনুযায়ী আমাদের ট্রিটমেন্টটা এগোতে হবে স্টেপ বাই স্টেপ।
ঠিক আছে। এই স্টেপ বাই স্টেপ করতে গিয়ে আমরা দেখেছি এস গ্রুপের মেডিসিন তো অবশ্যই থাকবে, অর্থাৎ প্রোফ্লোসো গ্রুপের মেডিসিন S1 আসতে পারে। একটা ক্যান্সার মেডিসিন C1 দিয়ে C5 লিখে রাখতে পারো। হ্যাঁ, এবার কি হবে না, সেখানে আর কিছু মেডিসিন থাকবে, যেমন নার্ভটাকে স্ট্রং করার জন্য, হ্যাঁ, নার্ভের মেডিসিন F1, লিম্ফটাকে স্ট্রং রাখার জন্য লিম্ফের মেডিসিন L1 L2, সেই রকম ব্লাড এবং ব্লাড সার্কুলেশনটাকে করার জন্য, হ্যাঁ, ব্লাডের একটা মেডিসিন দিয়ে রাখতে হবে। ফেব্রিফিগোটা কি করে না, অনেক সময় জ্বর ভাব ইত্যাদি এসে যেতে পারে, সেটাকে কমানোর জন্য, হ্যাঁ, দিতে হবে। ফিভার ও অ্যান্ড অ্যাকিউট ইনফ্লামেটরি, হ্যাঁ, কন্ডিশন, অ্যাকিউট ইনফ্লামেটরি কন্ডিশন যখন তৈরি হবে তখন কিন্তু, হ্যাঁ, খুব অল্প সময়ের মধ্যে এসছে এবং ইনফ্লামেশনটা ক্রিয়েট হয়েছে, তখন কিন্তু আমাদেরকে এই মেডিসিন গুলো সাইটে রাখতে হবে। কন্ডিশন বুঝে কোনটার সঙ্গে কোন মেডিসিনটাকে আমরা জয়েন্ট করে দিব, হ্যাঁ, বা সেট আপ করে দিব, সেটা আস্তে আস্তে করে হবে রোগের কন্ডিশন বুঝে। এক্সটার্নাল অ্যাপ্লিকেশন আমরা দিয়ে রাখতে পারি প্রয়োজন ক্ষেত্রে, REW এটাকে দিতে পারি। কিছু কিছু ক্ষেত্রে কন্ডিশন যদি ব্রেকডাউন হয়ে ওরা অন্যদিকে চলে যায়, তখন কিন্তু আমাদের মেডিসিন, ইলেকট্রোপ্যাথি মেডিসিনটাকে চেঞ্জ করতে হবে। আর লাস্ট একটা কথা বলবো, কিছু অ্যাডভাইস দিতে হবে পেশেন্টকে। এই সমস্ত ক্ষেত্রে তাদেরকে অ্যাডভাইস দিতে হবে। কি অ্যাডভাইস না, লাইট ডায়েট, হালকা খাওয়ার, বেশি ভারী খাওয়ার খাওয়া যাবে না। আমরা অ্যাডিকুয়েট, হ্যাঁ, কাজের তাগিদের জন্য জল খেতে ভুলে যাই। বাড়ি মায়েরা হতে পারে, আর দাদারা হোক আর দিদিরা হোক, যেই হোক না কেন, এটা কিন্তু একবারে ঠিক কথা। হ্যাঁ, সেখানে আমরা কিছু এক্সটার্নালি অ্যাপ্লিকেশন আমরা করতে পারি। ইলেকট্রিক অর অ্যাপ্লাইড, হ্যাঁ, ওভার এফেক্টেড এরিয়া, হ্যাঁ, ইলেকট্রিক অয়েলস অ্যাপ্লাইড ওভার, হ্যাঁ, এফেক্টেড এরিয়ার মধ্যে কিছু এক্সটার্নাল অ্যাপ্লিকেশন এখানে দিয়েছে। লেট ইলেকট্রিসিটি চোয়েল অর স্টিমুলেশন, বি কে দিয়েছে বি ইলেকট্রিক অয়েল অর পেন অ্যান্ড সোয়েলিং, ফোলাটাকে কমানোর জন্য। হ্যাঁ, এবারে জেনারেল অ্যাডভাইস, যেটা সমস্ত রোগের ক্ষেত্রে, রোগীর ক্ষেত্রে এটাকে বুঝিয়ে বলা হয়। লাইট ডায়েট, হালকা খাওয়ার। নাম্বার 2, অ্যাডিকুয়েট রেস্ট, হ্যাঁ, একটু রেস্টের পরিমাণ বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে, অ্যাডিকুয়েট রেস্ট। আর 3 নম্বরে বলা হচ্ছে অ্যাভয়েড ইরিট্যান্ট ফুডস, অ্যাভয়েড ইরিট্যান্ট ফুডস। অ্যাডিকুয়েট রেস্ট, তারপরে হচ্ছে অ্যাভয়েড ইরিট্যান্ট ফুড, উত্তেজক খাওয়ার, মশলা যুক্ত খাওয়ার, এগুলাকে বন্ধ রাখতে হবে। হ্যাঁ, আমাদের ইলেকট্রোপ্যাথি সেট আপ কন্ডিশন দেখে দেওয়া হবে, আর যখন কন্ডিশনের বাইরে হয়ে যাবে তখন তার আলাদা। কিছু হোমিওপ্যাথি মেডিসিন এখানে দেওয়া হয়েছে, একোনাইট ন্যাপ, বেলেডোনা, ব্রাইন, আন্ডিকা, ডাস্টক্স,
এবারে আমরা এই পর্যন্ত হলো, বুঝতে কারো অসুবিধা হচ্ছে নাকি বলো? বুঝতে পেরেছো তো? কয়েকজন মাত্র জয়েন করেছে। কালকে আমাদের ওপিডিতে রোগী দেখা হবে, তারপর এখানে একটা 10-15 থেকে এখানে আমাদের আসা হবে, এলে ক্লাস শুরু হবে। ঠিক আছে? কারো কোনো আর প্রশ্ন আছে নাকি, বা এটা বুঝতে অসুবিধা কিছু আছে নাকি? আমি তো স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছি। বলো। বলছিলাম আমাদের যে বলছিলাম যোগা ক্লাসের ব্যাপারে বলেছিলেন, ওইটা কবে থেকে শুরু হবে? না, যোগাটা এখন তো আমাদের সিলেবাসের মধ্যে আনা হয়নি, তাই এমনি আমাদের তো সেরকম স্পেস নেই, জায়গা নেই যে ওই যোগা ক্লাস করার জন্য। এমনি আমাদের দরকার হলে আমার এখানে যে চেম্বার আছে, এইখানে যতটুকু প্লেস আছে চেয়ার টেবিল বেঞ্চ সরিয়েও করা যায়। হ্যাঁ, যোগা করতে গেলে প্র্যাকটিক্যালটাই তো মেন। ক্লাসটা তো এমনি বসে ইয়ে হয়, কিন্তু মেন হচ্ছে প্র্যাকটিক্যালি তাদেরকে দেখানো। ঠিক আছে? যোগার জন্য সাফিসিয়েন্ট প্লেস একটু দরকার।